আমি যেটা ইন্ট্রোতে বলছিলাম, আচ্ছা জোট দেখা যায়, নির্বাচন আসলে জোট। এখন যদি বর্তমান ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোন জোটটাকে আপনি প্রাধান্য দেবেন? যদি বলি বিএনপি জোট, জামায়াতের জোট, কোন জোটটা বেশি এগিয়ে আছে বলে মনে হয়? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা, এবং আমার সহালোচক মারুফ ভাইকেও সালাম। দেখেন, বাংলাদেশের রাজনীতিতে বিগত দিনে জোটের যে ক্যালকুলেশন আর গণঅভ্যুত্থান পরবর্তী জোটের ক্যালকুলেশনের মধ্যে একটা ফান্ডামেন্টাল পার্থক্য আসছে, এবং ফান্ডামেন্টাল পার্থক্যের মধ্যে একটা জায়গায় আমি ধরেন গুরুত্ব দিতে চাই, সেটা হলো যে এখানে 100% বিরোধিতার জায়গাটা নাই। যেমন ধরেন জামাতে ইসলাম মনে করতেছিল যে তারা একটা প্রধান বিরোধী দলের জায়গা নিবে, কিন্তু বিএনপির দিক থেকে তাদের যে আচরণ, বিএনপির দিক থেকে বিএনপি প্রধান বিরোধী দল হিসেবে কাউকেই আপনার ওই মর্যাদা দিতে চায় না। যেমন আগে যেরকম আমাদের সমাজ আওয়ামী লীগ বনাম বিএনপি বাইনারিতে ছিল, হ্যাঁ, একটা টু পার্টিজান স্টেট হয়ে গেছিল, হয় আওয়ামী লীগ না হয় বিএনপি, এর মধ্যে একটা পয়সা নিতে হবে, আপনার বিকল্প নেই। এখন আমরা গণ অভ্যুত্থানের পরে একটা মাল্টি পার্টিজান প্রসেসের মধ্যে ঢুকছি, এবং মাল্টি পার্টিজান প্রসেসের মধ্যে এখানে প্রতিযোগিতা যেটা হবে সেটা হবে পলিসি নির্ভর, কে জনগণকে বেটার পলিসি দিচ্ছে, হ্যাঁ, সেই নির্ভর, এবং সেই নির্ভর প্রতিযোগিতার জন্য কোন পার্টি ডেমোক্রেটিক প্রসেসে কত আগানো সেটা জনগণের কাছে পছন্দনীয় হওয়ার কথা। এবং আমরা একটা ন্যারেটিভ পলিটিক্স বা মতাদর্শ ভিত্তিক রাজনীতি, এগুলোর ব্যাপারে জনগণের বা জেনজি জেনারেশন অনাগ্রহ দেখেছি, এবং যে কারণে আমরা বলতে চাচ্ছিলাম যে এমন একটা স্টেট ফরমেশনের দিকে যাবে যেখানে রাষ্ট্র মানে দল যার যার রাষ্ট্র সবার। তো এরকম একটা পরিস্থিতিতে আগের আমলের জোটের হিসাব আর এখনকার জোটের হিসাব টোটালি আলাদা। তারপরেও এখন যে জোটগুলো হচ্ছে, এই জোটের মধ্যে একটা বড় পার্থক্য হলো বিএনপির সাথে কিন্তু বিএনপি কিন্তু কোনো জোটে যায়নি। আবারও বলি কথাটা, বিএনপি কোনো জোটে যায়নি, কারণ তার আন্দোলনের সঙ্গী যারা পূর্ব 18 সালের ওই আগের থেকে যে জোটটা 17 সালের দিকে তারা যে জোটটা করলো এবং নির্বাচন একটা করলো, ওই যেটা রাতের ভোটে নির্বাচন, তারপরে হইলো সেইখান থেকে তারা যুগপৎ আন্দোলনের দিকে যে ফেরমেশন, ওই সঙ্গীগুলো নিয়ে কিন্তু তারা আছে। ফলে বিএনপি এখানে নতুন করে কোনো জোট করে নাই, গণঅভ্যুত্থানের পরে জোটের দিকে যায়নি। এখন দল ভেঙে নিয়ে আসছেন না, এরা আগে আন্দোলনের মধ্যেই ছিল। এখন যেহেতু নতুন আরপিও সংশোধনী হয়েছে, পরিষদ কি জোটে ছিল? আন্দোলনে ছিল, তো যুগপৎ আন্দোলনে ছিল, সবাই এখানে যুগপৎ আন্দোলনে ছিল। কিন্তু এর মধ্যে যে যখন আরপিওর এই ঝামেলার কারণে যখন দেখলো যে এবার যার যার মার্কা ছাড়া নির্বাচন করা যাবে না, তখন দেখলো যে জাতীয় নির্বাচন এট দ্য সেম টাইম একটা মার্কার নির্বাচন, আমরা জানি মার্কা একটা বড় ভূমিকা পালন করে, ব্যক্তিও ভূমিকা পালন করে, কিন্তু মূলত গ্রামে গঞ্জে সাধারণ মানুষের মধ্যে মার্কার ব্যাপারে একটা ইমোশন লক্ষ্য করা যায় জাতীয় নির্বাচনের সময়। তো সেই কারণে তারা দেখলো যে রিস্ক হয়ে যায়, যেহেতু মানুষ মার্কার সাথে বেশি কমিউনিকেট করতে পছন্দ করে, সেই প্রার্থী তো হয়তো 1.5 বছরে এতটা মাঠে আপনার কি বলবো যে কাজকর্ম করার মধ্যে দিয়ে জনসম্পৃক্ত গড়ে তুলতে পারে নাই। ফলে কেউ কেউ তারা আপনার দল বিলুপ্ত করে বিএনপির সাথে মার্জ হয়ে গেছে, এবং যারা মার্জ হয়ে গেছে এদের মধ্যে অনেকে অতীতে আবার বিএনপিরই নেতা ছিল, যেমন আমরা সেলিম ভাইয়ের কথা বলতে পারি, উনি বিএনপিরই নেতা ছিল, হ্যাঁ। তো এরকম তো একসময় বিএনপি রাজনীতি করছে, পরে হয়তো নানা কারণে আলাদা দল করছে, তারপরে এখন এসে আবার মার্চ হয়ে গেছে। ফলে এই ইকুয়েশনটা আমাদের মাথায় রাখা দরকার যে আন্দোলন মানে গণঅভ্যুত্থানের পরে জোট করতে হইল যারা নিজেদেরকে একটা আলাদা বর্গ আকারে বিরোধী শক্তি আকারে হাজির করতে চাচ্ছে তাদের প্রয়োজন হইল। কিন্তু যারা আন্দোলনের ডেমোক্রেটিক শক্তি ছিল, মানে আমি ডেমোক্রেটিক বলতেছি, বাকি সবাই ডেমোক্রেটিক শক্তি, কিন্তু যারা বিএনপি দিক থেকে যে মনে করতেছে যে আর কোনো সমাজে বিএনপি বনাম আওয়ামী লীগ বনাম বিএনপি বাইনারি টাইপের বিরোধিতার দরকার নেই, যে যার মতো বিকশিত হবে, সেই ক্ষেত্রে তারা তাদের অ্যাপ্রোচটা মোটামুটি ধরেন একটা মানে সবাইকে নিয়ে কাজ করার অ্যাপ্রোচ আছে, যেটা তারেক রহমান আসার পরে আমরা কিন্তু দেখলাম। আমরা তারেক রহমান আসার আগে কি দেখছি, হ্যাঁ, আগে দেখছি ধরেন সোশ্যাল মিডিয়ায় অকথ্য ভাষায় তারা গালাগালি করা, চাঁদাবাজি হচ্ছে ধরেন আপনার, হ্যাঁ, ভুরুঙ্গামারিতে এই তারেক রহমান জবাব দে চাঁদা কেন, মানে এজিফ তারেক রহমান চাঁদাবাজি প্রমোট করতেছে বা প্রতিনিধিত্ব করতেছে। ফলে এই ধরনের আপনার ন্যারেটিভ পলিটিক্স আমরা দেখছি। হ্যাঁ, ধরেন একটা অন্তর্গোন্দলে মারা গেল, হ্যাঁ, এই বিএনপি চাঁদাবাজের দল, আরে ভাই 8,000 লোক তো বহিষ্কার করছে, হ্যাঁ, পুলিশিং এর কাজটা তো পুলিশকে করতে হবে, হ্যাঁ। আচ্ছা, অন্য দল কি চাঁদাবাজি করে নাই? এনসিপি করে নাই? জামাতের লোক বহিষ্কার হয় নাই? হয়েছে তো, হ্যাঁ। ছোট মানে এখন কম আর বেশি, কিন্তু এটা তো সমস্যা, কাঠামোগত সমস্যা। আপনি ময়লা সোয়ারেজ এই জুট এরকম রাইখা দিবেন আর সাদা সাদা বলে চিল্লাবেন, হবে না তো। তার মানে আপনার এই কাঠামোগত সংস্কারের জন্য একটা আমাদের গণতান্ত্রিক একটা রূপান্তর দরকার, রাষ্ট্রের কাঠামোগত একটা রূপান্তর দরকার। চাঁদাটাকে কি বৈধতা দিচ্ছেন? কোথায় বৈধতা দিলাম? মানে যে চাঁদা দূর হবে না, আপনি ক্ষমতা নিলে আপনি চাঁদাবাজি করবেন যদি এই কাঠামো আপনি দূর না করতে পারেন। নো, এই আওয়ামী লীগের জায়গায় বিএনপির লোক জামাতের লোক যে ক্ষমতায় আসবে সেই লোক যাবে, কারণ কাঠামোটা তো রয়ে গেছে, এটা একটা ইকোনমি আছে। জুটের এই ব্যবস্থা, ময়লার এই ব্যবস্থাপনা যদি আপনি রেখে দেন,
ফুটপাতে যে লোক চাঁদা দেয় সে তো চাঁদা দেওয়ার বিনিময়ে কি পাচ্ছে, একটা জীবিকার সুযোগ পাচ্ছে। কিন্তু আপনি এটা রেগুলেশনের মধ্যে আনেন, সেটা সিটি কর্পোরেশনের আওতায় নেন, সিটি কর্পোরেশন এটা দায়িত্ব রক্ষণাবেক্ষণ করুক, সিটি কর্পোরেশনকে সে একটা ভাড়া দেখ, জায়গাটা পরিষ্কার করে রাখুক। আপনার একটা সিস্টেমের সারা পৃথিবীতেই আছে, আপনার দেশে নাই কেন? এটা পলিটিক্যাল ক্যাডার দ্বারা নিয়ন্ত্রণ করতে হয় আপনার। হ্যাঁ, এখন নিয়ন্ত্রণ করার পরে আপনি ওই লোককে বলেন যে চাঁদাবাজ, আপনি নিজে হইলেন সহি। আপনি প্রশাসনে যেখানে আপনার ক্ষমতা আছে সেটা আপনি দখল করেন নাই? করছেন তো। আপনি কি প্রশাসনের লাইসেন্স বের করেন নাই আপনার লোকজনকে দিয়ে? জামাত শিবির করেন নাই? করছে তো। ফলে যার যেখানে ক্ষমতা আছে সে সেখানে দখল করছে। বিএনপির মাঠে ক্ষমতা আছে, মাঠ দখল করছে। আপনার প্রশাসনে গুপ্তভাবে ঢোকার সুযোগ ছিল, আপনি প্রশাসন দখল করেছেন। ফলে আমি বলছি স্বচ্ছতা ছাড়া, হ্যাঁ, ট্রান্সপারেন্সি ছাড়া জনগণের আস্থা অর্জন হয় না। এই যে আপনারা রাজনৈতিক দল, এতগুলো দল, আপনারা এতদিন আন্দোলন করলেন, আপনারা তো হাসিনার অনেক মায়ের খাইছেন। আপনার জামাত শিবির ইসলামিস্ট টুপি দাঁড়িয়ে দেখলে পিঠে আমার তো একটা কালচার হয়ে গেছিল। মানুষ আপনাদের ডাকে সারা দিয়ে নামে নাই কেন? কারণ মানুষ আপনাদের ট্রাস্ট করে না। ভেরি সিম্পল। একটা নির্দলীয় ব্যানারে নামতে হয়েছে কেন? গণ অভ্যুত্থান হয়েছে কেন? কারণ এখানকার প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে মানুষ ট্রাস্ট করে নাই। কারণ ফলে এখন আপনারা যে জোট করতেছেন, এই জোটের সাথে জনগণের ভাগ্য উন্নয়নের সম্পর্ক আছে, এটা জনগণ অন্তত বিশ্বাস করে না। জনগণ যারা করে করুক, আমি করি না। কেননা এই জোটের মধ্যে আপনারা অনেক কথা বলতেছেন, যেমন ইসলামী দলগুলো একটা জোট করতেছে যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আছে হলো ভোটের সম্পর্ক, ক্ষমতার সম্পর্ক। কেউ কেউ বলতেছে যে এবার ইসলামী শক্তিকে এক বাক্সে ফেলবো। তো এক বাক্সে আবার 100 জনের মতো আলেম ওনারা কিন্তু আবার বিবৃতি দিচ্ছেন যে ওনারা যেটা বলতেছে এটাতে যেন জনগণ যাতে বিভ্রান্ত না হয়। হ্যাঁ, তারা আলাদা জোট হইতে পারে, ডেফিনেটলি ইসলামী দলগুলো আলাদা জোট করতে পারে, জোটের রাজনীতির কোনো সমস্যা নাই। কিন্তু সেখানে ইসলামী জোট আকারে আখ্যায়িত করা, এই জোটে ভোট দিলে ইসলাম বিজয় হবে, এই ধরনের কথা বলা এটা প্রতারণা। এটা কিন্তু আলেমরা বলছে, আমার কোনো সমস্যা। আমি এখানে শেষ করে দিই। ফলে এখনকার যে জোটের রাজনীতি, এটা হলো কি, জোটটা দেখেন আগের দিনেও যে জোটগুলো হয়েছে, এখনো যে জোট হয়েছে, জোটের তো 54 বছরে বাংলাদেশের রাজনীতি আগায় নেই। কেন আগায় নেই? যে কোনো ঐক্যের জন্য, মানে আপনার বন্ধুত্ব যদি আমরা সহজ করে বলি, বন্ধুত্বের 3টা গ্রাউন্ড থাকে দার্শনিকভাবে। একটা হলো নীতিভিত্তিক, একটা হলো আপনার গোত্রভিত্তিক, মানে আপনি আমার বংশের, আপনি আমার একটা, আরেকটা হলো প্রয়োজন ভিত্তিক। এর মধ্যে প্রয়োজন ভিত্তিক যে বন্ধুত্ব, এটা হলো সবচেয়ে নিকৃষ্ট বন্ধুত্ব। সবচেয়ে উৎকৃষ্ট বন্ধুত্ব হলো কোনটা? যেটা মতাদর্শিক বা নীতিভিত্তিক। যেমন আমি আপনার মতাদর্শকে সাপোর্ট করি, হ্যাঁ, তারপর এই জন্য আমরা এক, কিন্তু আপনার মতাদর্শ ভিন্ন, আমার মতাদর্শ ভিন্ন, কিন্তু প্রয়োজন এখন আমরা একজন আরেকজনের লাভবান করব, এই বন্ধুত্ব সবসময় সবচেয়ে নিকৃষ্ট বন্ধুত্ব। আমি আপনাকে একটা প্রশ্ন শেষ করে দিই, সেটা হচ্ছে আপনি একটা কথা বলছেন, মার্কার প্রতি মানুষের একটা আগ্রহ আছে, আকাঙ্ক্ষা আছে, সেটা বিএনপি ধানের শীষ দিয়ে সবাইকে মোটামুটি আশ্বস্ত করতে পেরেছে। কিন্তু জামায়াত যাদের নিয়ে জোট করলো, আসন জোট, যেটা নির্বাচনী জোট, সেই জোটে তো তাদের কোনো প্রতীক নাই। প্রতীক তো যার যারটা আলাদা আলাদা করে করবে, তারা সেইভাবে তারা জোটটা করেছে, যার যার দলের প্রতীকেই তারা নির্বাচন করবে। তো সেই ক্ষেত্রে প্রতীকের ক্ষেত্রে গিয়ে কি তাহলে এই জোটটা পিছিয়ে পড়ে আছে কিনা? এইটা আমি বলতে পারবো না, কারণ আমার কাছে মনে হয়, ধরেন জামাত ইসলাম সর্বোচ্চ 18টা আসন পাইছে। তো যেই দল সর্বোচ্চ 18টা আসন পাইছে, ওইখানেও কিন্তু একটা গণ অভ্যুত্থান পরবর্তী, মানে 90-এর পরের কথা বলতেছি। তো এখন ধরেন সেটা বেড়ে কত দূর হইতে, ডবল, 3 ডবল, 4 ডবল, 5 ডবল, 80টা, 90টা। তো সেটাও তো ক্ষমতার জোট হচ্ছে না, মানে আপনি তো মানে ক্ষমতা নেওয়ার মতো জোট। ফলে আপনার যদি এই অবস্থাটাই থাকে, হ্যাঁ, আমি অনেক বাড়াইও বলতেছি, তারপরে আপনি যদি ধরেন আপনি আসন ছাড়বেন, তারপরে একজোট 100 জন চাচ্ছে, আরেকজন চাচ্ছে যে না, ও মুখের চেয়ে আমাকে বেশি প্রাধান্য দিতে হবে, এইটা ওনারা কিভাবে ম্যানেজ করবে এটা ওনারাই ভালো জানে। কিন্তু আমার কাছে এটা মনে হচ্ছে কি, ধরেন এইটা আপনার এই যে আমরা যেটা বললাম যে এখন 5 তারিখের পরে আমাদের একটা মাল্টি পার্টিজান পলিটিক্স করার সুযোগ ছিল, সেইটা খানিকটা ক্ষতিগ্রস্ত হলো। যেমন ধরেন ইসলামী আন্দোলন, ভাই আছে উনি বলবেন, আমি এটা প্রশ্ন করে আসি, আমি জাস্ট মার্কার ক্ষেত্রে এখনই যে আমরা ধরেন এই আরপিওর একটা পজিটিভ দিক আছে, যেমন ধরেন ছোট দলগুলোর মার্জ হওয়ার সুযোগ কম, এতে করে দলগুলো একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে, তারা মাঠে ঘাটে যাবে, জনগণকে বোঝাবে, তাদের রাজনীতির বিকাশ। এই যে আমরা যে মাল্টিপার্টিজান, মানে বহুদলীয়, আমাদের তো অনেক রাজনীতি দল দরকার, দল না, অনেক রাজনীতি দরকার। তো আমাদের অনেক দল আছে, সেই দলগুলো করে কি, একটা আরেকটা জোটের মধ্যে গিয়ে, হ্যাঁ, কিছু ব্যক্তিদের সুবিধার মধ্যে তারা নিয়ে আসে এবং জনগণ আশাহত হয়। ফলে এখানে রিয়েলি জনপ্রতিনিধিত্বমূলক দল, মানে রাজনৈতিক দল গড়ে ওঠার জন্য এককভাবে লম্বা সময় ধরে ফাইট করে, হ্যাঁ, জনগণের আস্থা অর্জন করে যদি দলগুলো বিকশিত হয়, তখন হলো এই দ্বিদলীয় বর্গ, যেটা এতদিন আওয়ামী লীগ বনাম বিএনপি ছিল, এখন আমি চাই না কোনোভাবেই এটা বিএনপি বনাম জামাত বা জামাত জোট হয়ে যাক। আমি চাই এখানে আরো 4-5টা পার্টি ইকুয়ালি বিকশিত হোক, যাতে করে এই ছোট ছোট দলগুলো বা গোটা সোসাইটি, হ্যাঁ, বা এস্টাবলিশমেন্ট আপনার
এই ভাগ হয়ে যায়, যে ক্ষমতায় থাকলে বিএনপির দিকে থাকবে অথবা নেক্সট ক্ষমতার জন্য জামাতের দিকে ঝুঁকে যাবে, এবং করাপশনের এই সিন্ডিকেটটা অটুট থাকবে। কিন্তু যদি এটা আপনার আনপ্রেডিক্টেবল থাকে, যে কোনো দল ক্ষমতায় আসেও যেতে পারে, ইকুয়ালি যদি 8টা 10টা দল বা 4টা 5টা দলও যদি, মানে বাইনারি না, জাস্ট 2টা না 3টা 4টা যদি দল ইকুয়ালি সম্ভাবনায় থাকে, তখন করাপশনের রেটটা এমনিতেই কমে যাবে। খুবই ধন্যবাদ আপনাকে। যদি অনেকক্ষণ কথা বললাম রিজাল করিম মনির সাথে, শেখ ফজল করিম মারুফ আপনি সেই সময়টা পাবেন। আমার প্রথম প্রশ্ন হলো যে আপনারা জামায়াতের সাথে যে জোটটা করেছেন সেটা কি আসলে প্রয়োজন ভিত্তিক নাকি নীতি ভিত্তিক? একটা প্রশ্ন। আর দ্বিতীয় হচ্ছে যে আপনারা যে ইসলামী জোটগুলো করেছেন সেই ইসলামের সাথে কত সম্পর্ক নেই এরকম একটা কথা বলেছেন, যে আসলে ইসলামী জোট আপনারা একই বাক্সে ইসলামী ভোটগুলো একসাথে আলহামদুলিল্লাহ, পেয়েছেন। সবাইকে ধন্যবাদ। প্রথম কথা হলো যে আর কতবার বললে এটা আসলে আপনারা আপনারা বলা শুরু করবেন যে জামাতের সাথে কোনো জোট হচ্ছে না। জামাতের সিনিয়র নেতারা বলছে, আমাদের সিনিয়র নেতারা বলছে, বারংবার আমরা বলে আসছি এটা কোনো জোট না, এটা একটা আসন ভিত্তিক সমঝোতা। সমঝোতা জোট। হ্যাঁ, জোটই না আসলে, জোটের কোনো ফরমেশনই এটা না। এখন হয় কি, মানে বাংলাদেশের 54 বছর রাজনীতি ভাইলে বলা জোট জোট জোট, ফলে জোটের বাইরে যে একটা কিছু হইতে পারে এটা সাধারণ মানুষ নিচ্ছে, কিন্তু আমরা অনেকে নিতে পারছেন না, সেজন্য কারেকশনের শুধু এরকম জোট মানে শুধু আসন সমঝোতা বলবেন? এটা একটা আসন সমঝোতা, আর কিছু না? আর কিছু না এটা। আর দ্বিতীয় কথা হইলো যে আমাদের এখন আপনাদের নেতৃত্ব দিচ্ছে না, না, কে কোনো নেতৃত্ব দিচ্ছে না, তাহলে কি জোট বলবে আপনাদের? এটা একটা আসন সমঝোতা। মানে আসন সমঝোতা জোট না, জোট না, জোট বলতে হবে কেন? মানে পরিচয় কি? একগুচ্ছ রাজনৈতিক সংগঠন, জামাত জোট ছিল এক সময়। না না, এখন ওই যে ওই চিন্তা কাঠামো শব্দটা ওইরকম হয়ে গেছে, ওটা বলতে হবে কেন যে জামাত জোট? মানে জোটই হচ্ছে না, এটা সমঝোতা হচ্ছে। তো একদিকে বিএনপি তো তারা জোট বলেন যা বলেন, আর এটা হলো অন্য অনেকগুলো দল, তারা জামাত সহ 11 দল এরকম বলবো বলতে পারেন, কিন্তু অন্য 11টা দল মিলে একটা সমঝোতা করছে। এখন এটা কি প্রয়োজন ভিত্তিক না আদর্শ ভিত্তিক? আমি ভাইয়ের সাথে খুব শক্ত দ্বিমত করি। ভাই বললেন কি চাঁদাবাজি দূর করা যাবে না, সিস্টেম হয়ে আছে, মার্কার প্রতি আগ্রহ, হ্যাঁ, এগুলো সব হইলো ভাই পুরাতন যে প্যারাডাইমটা ছিল বাংলাদেশের রাজনীতির, ওই প্যারাডাইমের আলাপ। আমি বিনয়ের সাথে বলি, বাংলাদেশের 5 আগস্টের পরে এই পলিটিক্যাল যে প্যারাডাইম, এটা পুরো ভেঙে গেছে। প্যারাডাইমে কোন অর্থে বলছি, আমি আপনার এখানে একবার 2-1বার বলছি যে মানুষ রাজনীতি কেন করে, দল কি করে গঠন হচ্ছে, নেতা তার দলের মধ্যে কি করে পাওয়ার এক্সারসাইজ করতেছে, এবং জনগণের সাথে তার সম্পর্কটা কি, এই যে মাপকাঠিগুলো, এই যে ইন্ডিকেটরগুলো, এটাকে যদি আপনি একটা প্যারাডাইম ধরেন, তাহলে আগের প্যারাডাইমটা পুরাটা বদলে গেছে। এগুলো আমরা বহুবার বলছি। না, নতুন একটা প্যারাডাইম আসছে, যেই প্যারাডাইমে জনগণের জন্য রাজনীতি করা, আদর্শ ভিত্তিক রাজনীতি না, জনগণের জন্য রাজনীতি করা। তো এখনই যেটা হচ্ছে, দুইটা বর্গ যদি বলে, জোট না বলে, একটা হলো বিএনপির বর্গ, আর একটা হলো অন্যদের যে বর্গটা 11 দলীয় বর্গ। বিএনপির বর্গটা আগের বন্দোবস্তটাকে প্রতিষ্ঠিত রাখতে চাইতেছে। তার প্রমাণ কি, বিএনপিতে যতগুলো নমিনেশন দেওয়া হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকেই যারা ওই বন্দোবস্ত টিকিয়ে রাখতে পারে তাদেরকে নমিনেশন দিছে। আর আমরা যারা 11 দলীয় একটা সমঝোতা, একটা বর্গ, আমরা চাইতেছি যেন নতুন একটা বর্গ দাঁড়াক, যেখানে আদর্শ ভিত্তিক, মানুষের অধিকার ভিত্তিক একটা রাজনীতি হবে। তো সেটা যদি হয়, তাহলে ওই চাঁদাবাজি দূর হবে। আপনারা ধরে রাখতে পারেননি, উনি তো বলছেন যে বিএনপির পাশাপাশি অন্যান্য 11 দলে যারা, তারাও চাঁদাবাজি করেছেন। না ভাই, চাঁদাবাজি করছেন এটা আপনি বলতে পারেন, হ্যাঁ, 2-1টা হয় নাই তাও বলি না, কিন্তু বড় মাপের চাঁদাবাজি, এটা মানতে হবে আপনাকে। কিন্তু বড় মাপের যে চাঁদাবাজি, সেই চাঁদাবাজিটা বিএনপি করছে। আপনি এলাকায় খোঁজ নিয়ে দেখেন, আপনি হ্যাঁ 2-4 জন করতে পারে, কিন্তু বড় মাপের যে চাঁদাবাজিটা, সেই চাঁদাবাজিটা বিএনপি করছে। বিএনপি ইচ্ছা থাকুক না থাকুক, বিএনপি তাদের দল টিকে রাখার জন্যই সেটা করতে হয়। ক্ষমতার অপব্যবহার 5 আগস্টের পর ক্ষমতা চর্চা করছে কারা? একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার করছে। সেই সরকারে প্রত্যেকের মধ্যে স্বার্থ নেওয়ার চেষ্টা করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশে সেই মানে ধরেন সে সক্ষমতাও নাই, ফলে আমরা এই সরকারের মধ্যে কোনোভাবে পাওয়ার এক্সারসাইজ করার মতো জায়গা আমরা আসলে নিতে পারি নাই, এবং আমরা সেটা চাইও নাই। কারণ আমরা চাইছি যে এই সরকারটা সংস্কার, বিচার এবং নির্বাচনের দিকেই আগায় যাক, সেটাই আমাদের চাওয়া ছিল। আর আমাদের জোটটা নীতিভিত্তিক। এখন কি ইসলামী যে ওলামা ইকরামরা বলছেন, এখানে একটা কথা হলো যে যারা বলছেন তারা হলো আসলে রাজনৈতিক চিন্তার না। আপনি জানেন যে আধুনিক রাষ্ট্র কি করে চলে, নির্বাচন কি করে হয়, তার সাথে ইসলামপন্থী যারা মানে একাডেমিশিয়ান আছে, তাদের চিন্তার একটা ফারাক আছে। এটা আমাদের হয়তো দুর্ভাগ্যজনকই। তো যারা ওই জায়গা থেকে বলছেন, তারা তাদের একটা মদর্শী জায়গায় বলছেন। এবং আপনি জানেন যে ইসলামে কিন্তু কোনো পুরোহিতন্ত্র নাই, মানে একজনের কথা বললেই তা না, তারও ইস্তেহাদ আছে, আমারও ইস্তেহাদ আছে। হযরত এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা ছিলেন যে কোনো একটা বিষয় যদি কোরআন আয়াত থাকে ঠিক আছে, হাদিস থাকলে ঠিক আছে, সাহাবা কেরামের কল থাকলে ঠিক আছে, এরপরে যদি হয় হুম রিজাল নাহনু রিজাল, তারও ইস্তেহাদ করার অধিকার আছে, আমারও ইস্তেহাদ করার অধিকার আছে। ফলে যারা বলেছেন তার মধ্যে অনেকেই এটা স্বাক্ষর করেন, এটা আমরা জানি, হয়তো সে সামনে আসবে দেখবেন। আর যারা বলেও থাকেন, এটা তাদের মতামত। আমরা মনে করি এটা ইসলামের স্বার্থের একটা জোট, ইসলামের পক্ষের একটা জোট।
এটুকু আমার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমারও জানার ইচ্ছা যে উনি একটা বলছেন যে বাইনারি পদ্ধতি চলে আসলে বাংলাদেশে, যে বিএনপি আওয়ামী লীগ। এখন বিএনপির পক্ষে একটা মার্কা এস্টাবলিশড হয়ে গেছে ধানের শীষ, কিন্তু আপনাদের যে বর্গ, সেই বর্গে তো প্রতীকগুলো আলাদা না, আলাদা, না, জনগণের কাছে পৌঁছাতে পারবেন না, কিনা? বর্গের এটা মধ্যে একটা প্রশ্ন। বর্গের মধ্যে দুইটা মার্কা খুব বিখ্যাত মার্কা। একটা হলো হাত পাখা। হাত পাখা গত আমলগুলোতে আমরা স্থানীয় সরকার নির্বাচন করছি। এখন আমার টপ করে আমার অনেকে বলে ফেলে ফ্যাসিস্ট ওদের নির্বাচন করছে, এটা বিএনপিও করছে, সবাই করছে। আমরা স্থানীয় পর্যায়ে নির্বাচন করে করে হাত পাখা, এটা বাংলাদেশের মানুষ জানে। হ্যাঁ, দ্বিতীয়ত হলো দাড়িপাল্লাও, এটা ঐতিহাসিক মার্কা, এটা মানুষ জানে। তার চেয়ে বড় কথা হলো আমাদের যারা প্রার্থী, সেই প্রার্থীদেরকে মানুষ চেনে। কারণ আমাদের দুই শায়েখ, দুই পীর সাহেব, তারা প্রতিদিন 2টা করে মাহফিল করেন, 4টা করে মাহফিল করেন। প্রতি জায়গায় তারা কমপক্ষে 20 থেকে 15,000 লোকে তারা সরাসরি অ্যাড্রেস করেন। আমাদের যারা মাঠে দাঁড়াইছে, ইলেকশন করছে, ওই এলাকার সবচেয়ে জনপ্রিয়, ওই এলাকার সবচেয়ে ভালো মানুষটা, সবচেয়ে সৎ মানুষটা, সবচেয়ে সমাজসেবী মানুষ দাঁড়াইছে। ফলে আমাদের জন্য মার্কাটাই মুখ্য হয়ে উঠবে না, এটা বিএনপি সহ আগের প্যারাডাইমের জন্য মুখ্য হয়ে ওঠে। আমেরিকা থেকে আইনা, ব্রিটেন থেকে আইনা, লন্ডন থেকে আইনা টপ করে বসায় দেয়, টাকা খায় বসায় দেয়। আর আমাদের এখানে প্রার্থী সিলেকশনের পদ্ধতি যে আপনি জানেন ভাই, দেখবেন যে এখানে একেবারে গণমানুষায়ন হয় না। আমাদের কোনো প্রার্থী কিন্তু আমরা যেমন ইসলামের মানব করছি 1 টাকা আমরা মানুষের সমস্যা নেই। বরং হয়েছে কি, একেবারে ইউনিয়ন পর্যায় থেকে আমরা ভোট নিছি, যেখানে কাকে দেয় 4টা-5টা নাম আসছে। এগুলো শুধু কথার কথা না, বাস্তবিতাই হয়েছে। সেই নামগুলোকে নিয়ে আমরা এলাকার মসজিদ মানসার ইমাম সাহেব, হাই স্কুলের টিচার, মন্দিরের পুরোহিত, তার সাথে কথা বলছি যে 5 জন যে নাম আসছে, 5 জনের মধ্যে কে কারো সম্বন্ধে এমন আসছে, লোকটা ভালো কিন্তু কর্কশ, হয় না এরকম, তাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। লোকটা ভালো কর্কশ, আবার ভালো লোক, মিষ্টি ভাষা, কিন্তু তার সক্ষমতা কম। আপনারা কোনটা প্রাধান্য দিচ্ছেন, ফলে প্রার্থী নাকি মার্কা? আমাদের জন্য দুইটাই গুরুত্বপূর্ণ। শুধু মার্কাটাই আমাদের মুখ্য হয়ে উঠবে না, শুধু ব্যক্তি মুখ্য হয়ে উঠবে না, বরং দুইটা সমান্তরালে মানুষ। আর তার চেয়ে বড় কথা, 5 আগস্টের পরে মানুষের পরিবর্তন চায়। সেই পরিবর্তনটা কারা ধারণ করতেছে? বিএনপি, জামাত বলেন, এনসিপি বলেন, ইসলামী আন্দোলন বলেন, আমরা সেই পরিবর্তনটাকে ধারণ করতেছি। দাবি করলে তো হবে না। এই যে সংস্কারটা হইলো, সংস্কারের যতগুলো মৌলিক পরিবর্তন সবগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে সবগুলো নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। তার মানে মৌলিকভাবে বিএনপি আসলে পরিবর্তনটা চায় না, আমরা সেই পরিবর্তনটা চাইতেছি। আর তারেক রহমান সাহেব আসার পরে অনেকগুলো ঘটনা ঘটছে। তিনি অনেকদিন পরে আসছেন এবং তিনি বললেন যে তাকে কে আটকায় রাখে, এখানে সনবুদ জন্ম নিছে, বেগম জিয়া মারা গেলেন, বাংলাদেশে তো কাল তৈরি করা হয়। এখন এই কথা তো বলতেই হবে, বেগম জিয়া দুইটা দিক, একটা হলো তার রাজনৈতিক নেত্রী, আর হচ্ছে সরকার পরিচালক হিসেবে তিনি। এখন আজকে হয়তো সময়টা করতেই হবে আলোচনা, তিক্ত হইলেও সত্য, যে 1991 থেকে 96 এটা যদি বিবেচনা করেন, 96 ইলেকশন যদি বিবেচনা করেন, 1 থেকে 6 যদি বিবেচনা করেন, তাইলে এত মহান 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 হওয়ার কিছু নাই। হ্যাঁ, বাকি ঠিক আছে। তিনি যখন 8 থেকে 25 তিনি মহান, তিনি এরশাদের আমলে মহান, কিন্তু তার জানা যায় তো মানুষ হয়েছে কেন? মানুষ, বাংলাদেশের মানুষ অল্পতেই মানুষকে ভালো মনে করে, সেটা আমরাও গেছি, আমাদের নাইবামির গেছেন, আমি হয়তো অনেকেই গেছেন, সেটা ঠিক আছে। কিন্তু তাই বলে ইতিহাসে এত বড় জানা যায় তো আলহামদুলিল্লাহ হোক, মানুষ ভালো মানুষ পছন্দ আছে। করেন বলি। কিন্তু একই সাথে তাকে শেখ মুজিব যেমন দেবতা হয়ে উঠছিল, তাকে এরকম আরেকজন দেবী বানানোর সুযোগ নেই। বরং মনে রাখতে হবে, তিনি মানুষ ছিলেন, তার যে সরকার পরিচালনা সেটা অনেক অর্থেই ব্যর্থ ছিল, এবং আজকের বাংলাদেশের যে দুরবস্থা, তার জন্য তার নেতৃত্বের সরকারও দায়ী ছিল, এটা মাথায় রাখা লাগবে।